প্রচন্ড বরফ পড়ছে, প্রচন্ড। হর হর মহাদেব। আমাদের সঙ্গে কোনোদিন পাহাড়ে গ্রুপ ট্যুরে এসো না। উপনিষদ বলে এ এমন এক উচ্চারণ যা উঠে আসে নাভি থেকে। সেই নাভি নশ্বর পুড়ে গেলেও যা নাকি থেকে যায়, যা আদি, যা চিরন্তন। বায়ুহীন মহাকাশে আওয়াজ শোনার উপায় নেই, তাই আলো আর চুম্বক তরঙ্গ পড়েই কসমিক সোনোগ্রাফ পুনর্নির্মাণ করে শব্দ, সেই শব্দ যাতে লুকিয়ে বিগ ব্যাংয়ের গোপন সূত্র। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলে এই মহাবিশ্বে ব্রহ্মাণ্ড সৃষ্টির প্রথম শব্দ ওম। আর এই বিশ্বে কেবল একটাই জায়গা আছে যেখানে শোনা নয়, চোখে দেখা যায় ওম, যেখানে পাহাড়ের গায়ে প্রকৃতি নিজেই লিখে রেখেছে ওম। আজ সেই ওম পর্বতের উদ্দেশ্যেই আমাদের অভিযান, এক্সট্রিম কুমায়ুন অ্যাডভেঞ্চার। এই পর্বে তোমাদের নিয়ে যাব এক লাইফ টাইম জার্নিতে, যেখানে রাস্তা নেই কিন্তু আছে হিমালয়ের অকল্পনীয় রূপ আর বিপজ্জনক ব্ল্যাক আইসের পথ। অক্টোবরের প্রথম তুষারপাতকে পরোয়া না করে মাইনাস তাপমাত্রায় অফ রোডিং, র, আনকাট, রিয়েল। শামিল হতে চাও সেই অ্যাড্রেনালিন দৌড়ে? তাহলে সঙ্গে থাকো শেষ পর্যন্ত। গুড মর্নিং। বেসিক্যালি আজকে 7ই অক্টোবর, আজকে হচ্ছে মঙ্গলবার, তাই তো? তো আমরা এই সকালবেলা এখন রুমে একটু আগে বেরিয়েছিলাম, তখন জাস্ট আলো ফোটা শুরু হয়েছে। এখন একটু বিস্কিট আর চা, সকালের ফার্স্ট। তারপর দেখব পরিস্থিতি কি আর বাইরের কি অবস্থা সেটা একবার তোমাদের দেখাই। এই হচ্ছে বাইরের হাল, বাইরে গিয়েও দেখব। কাল সারা রাত বলাটা অবশ্য ভুল, অ্যাকচুয়ালি কাল বিকেল থেকে আজ প্রায় ভোর রাতের একটা পোরশন অবধি প্রচন্ড বৃষ্টি হয়েছে। তো আমরা বুঝতে পারছিলাম বরফ পড়েছে, কতটা পড়েছে বুঝতে পারিনি, আজকে সকালে উঠে বুঝলাম। এখন বিস্কিটটা খাবো, চাটা খাবো, তারপর বাইরে বেরিয়ে পুরো ব্যাপারটা দেখতে হবে। আজকে প্রচুর পরিকল্পনা আমাদের। আগের ব্লগে তোমাদের ঝাঁ চকচকে একদম আদি কৈলাস দেখেছিলাম, বরফ ঢাকা। আজকেও তো পুরো মনে হচ্ছে সারা রাত বৃষ্টির পর সব বরফে ঢেকে গেছে, কিন্তু আজকে আমাদের প্রচুর দৌড়দৌড়ি আছে। দেখা যাক কি হয়। আপাতত চাটা খাই। এখানে অ্যাকচুয়ালি চা ওরা দিয়ে যান, 3 থেকে 4 মিনিট তার আয়ু থাকে, তারপরেই সেটা ঠান্ডা হতে শুরু করে দেয়। এটা এখনো আমরা থার্মাসে রেখে দিয়েছিলাম বলে একটু গরম আছে। সিরিজের আগের পর্বে দেখিয়েছিলাম আমাদের আদি কৈলাস দর্শনের গল্প, যেখানে ছিল ছবির মতো ব্যাস ভ্যালি পেরিয়ে জিমনিট ড্রাইভ, জলিংকং থেকে দেখা বিশ্বের সবচেয়ে পুরনো কৈলাস, রূপকথার পার্বতী সরোবর, ভীমকি খেতি আর ঠান্ডা মরুভূমিতে ট্রেকের ভয়ঙ্কর অভিজ্ঞতা। তোমরা যারা ইউটিউবে এই চ্যানেলটা অনেক দেরিতে খুঁজে পেয়েছো বা কোনো কারণে আগের পর্বটা মিস করে গেছো, যদি ভিডিওটা দেখতে চাও তারা ভ্লগটার লিংক নিচে ডেসক্রিপশনেই পেয়ে যাবে। এবার আজকের গল্পে ফেরা যাক। সময় 8:50 প্রায়। তো ফাইনালি বৃষ্টিটা একটু থেমেছে, একটু আলো দেখা যাচ্ছে, আর আমরাও বেরোচ্ছি ফর মিশন ওম পর্বত। কতটা সাকসেসফুল হবে সেটা তো ভাগ্য বলবে, কিন্তু আমাদের কাজ চেষ্টা করে যাওয়া, তাই আমরা চেষ্টা করব। চলো দেখা যাক ওম পর্বত দেখা যায় কিনা।
নেপালচুতে আমাদের হোমস্টে থেকে দিব্যি দেখা যায় গুঞ্জি গ্রাম। মাঝখানে শুধু কালী নদী আর লোহার ব্রিজটা। ওটা পেরোতেই ডান দিকে রাস্তা বেঁকে যায় গুঞ্জির দিকে। এই গুঞ্জিতেই রয়েছে সবচেয়ে বেশি থাকার বন্দোবস্ত, হোমস্টে। গুঞ্জির গল্প না হয় এই সিরিজে পরে হবে, আপাতত থামতে হবে, কারণ গুঞ্জিতেই রয়েছে আজ আমাদের জার্নির প্রথম চেকপোস্ট। এইগুলোতে পুরো বরফ পড়েছে, দেখো একদম ফ্রেশ। মানে কাল বিকেল থেকে যে বৃষ্টিটা হলো তারপর এই বরফটাই পড়েছে। ভাগ্যিস বৃষ্টি পড়ছে না এখন। এইটা নিচে কিন্তু হচ্ছে এখানে গুঞ্জির KMVN, এখানে আর্মিরও থাকার কিছু ব্যবস্থাপনা আছে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি গুঞ্জি চেকপোস্টে। আমি নিরাপত্তার কারণে চেকপোস্টটা দেখাচ্ছি না, কিন্তু এই পেছনে পুরো এখান থেকে পুরো গুঞ্জি গ্রামের কিন্তু একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। আর এখানে প্রত্যেকটা চেকপোস্টে দাঁড়িয়ে একবার করে পারমিট দেখাতে হয়, আর যিনি ড্রাইভ করছেন তার একটা আইডিও দেখাতে হয়। তো চলো চেকপোস্ট পেরিয়ে কতটা আজ আমাদের যেতে দেওয়া হয় দেখি। বাজে 9:40। অবশ্যই বলতে পারো ঘড়ির সঙ্গে রেস লাগিয়ে ছুটছি, কিন্তু তাই বলে এই সমস্ত জায়গায় হয়তো জীবনে একবার দুবারই আসতে পারবো না। থেমে এই ভিউ দেখলে কখনো চলবে? একটু তো অন্তত কয়েকটা পলক, কয়েকটা মুহূর্ত এই চার্ম উপভোগ করে যেতে হবে, কি বলো? তোমাদের জন্যও দাঁড়িয়েছি, কিন্তু মন ভরে দেখে নাও। এই রাস্তা ধরে আমরা আসছিলাম, গুঞ্জি চেকপোস্ট পেরিয়ে প্রায় 4-5 কিলোমিটার এসছি। পুরোটাই এই নদীটার ধার দিয়ে দিয়ে যাচ্ছি। আজকে এই হচ্ছে কন্ডিশন। আর আমার সঙ্গে যিনি বেরসিক মানুষ আছেন, তিনি শুধু বসে দেখছেন, নামছেন না। না, আজকে আমাদের অ্যাকচুয়ালি নামার কথাই নয়, বিকজ 9:35 কালাপানি পেরোনোর জন্য খুব লেট। তো প্লাস আমাদের আজকে 7 ঘন্টার ড্রাইভ। চেকপোস্টে আমাদের গাড়ি আজকে 88 নম্বরে, রোল নাম্বার 88, কিন্তু ঠিক পৌঁছে যাব, গ্যারেন্টি। গুঞ্জি থেকে আগাগোড়া এই যে নদীটা আমাদের ডান দিক দিয়ে ছুটছে, এটাই কালী নদী, আবার কেউ বলেন শারদা। একটা নাম ভারতে, আরেকটা নেপালে বহুল প্রচলিত। দুটোর কোনোটাই ভুল নয়। এর আগে ধারচুলাতেও তোমরা এই নদীটাকেই দেখেছিলে, মনে আছে তো? যাই হোক, জার্নির গল্পে ফিরি। আজ আমাদের রুটটা কম বেশি 20 কিলোমিটার, তবে আদি কৈলাসের রাস্তা যতটা ভালো, এদিকটা ঠিক তার উল্টো। বলতে পারো কোনো রাস্তাই নেই, পুরোটাই অফ রোডিং। তবে কাজ চলছে পুরো দমে। দেখতে দেখতে আমরা ঢুকে পড়েছি বরফের রাজ্যে। সামনেই কালাপানি চেকপোস্ট। বলেছি না যে সত্যিকারের অফ রোডিং যেটাকে বলে, সেটা কিন্তু চাইল্ডস প্লে আর শোবাজি স্টান্টবাজি নয়, সেটা হচ্ছে এইটা। দেখো তাহলে ছবি কথা বলে দেবে, আমার মুখে বলার কিছু নেই এখানে। তো এখন আমরা কালাপানিতে নেমেছি। এখানে পারমিটের জন্য সবাই দাঁড়িয়ে আছে, নাকি গাড়িগুলোকে বোধহয় হোল্ড করে করে ছাড়ছে। খুব বরফ পড়েছে। আজকে সকালে একজন দাদা আমাদের এতে বলছিলেন হোটেলে যে কালাপানিতে শিওর বরফ পড়ে গেছে, এবং আমি বুঝলাম যে ওদের অ্যাজাম্পশন কতটা ঠিক। এখানে নেটওয়ার্ক নেই, এখানে ইন্টারনেট নেই, আমরা বুঝতে পারি না, কিন্তু ওরা দেখে বুঝে যায় যে কি হচ্ছে না হচ্ছে। দেখো আমি দেখাচ্ছি সামনে। এবং এটা কিন্তু জানুয়ারি মাসের জুলুক নয়, এটা কিন্তু অক্টোবরের 6-7 তারিখের পরিস্থিতি। হ্যাঁ, জাস্ট লুক এট ইট, জাস্ট দেখো।
আমাদের এবারের ট্রিপে কী যে হচ্ছে। কাল আদি কৈলাসের ওখানে মন্দিরে আমি পৌঁছাতে পারিনি, আজ এইভাবে বরফ পড়ে আছে পুরো জায়গাটায়। এখানে প্রদীপ্ত পৌঁছতে পারেনি কারণ ওকে পারমিটের জন্য ওখানটা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো প্রচণ্ড মানে পুরো মন্দিরের ওপর বরফ পড়ে আছে। আর এটাই কিন্তু কালী নদীর পবিত্র উদ্গম স্থল। অসাধারণ, আমি জীবনে এরকম কিছু দেখিনি। মানে সার্থক আর কি এত কষ্ট করে এত দূর আসাটা। এখানে আমাদের রেকর্ডিং মোড ট্রাভেল পরিবারের দুজনের সঙ্গে আমার দেখা হলো। তো ওরা আজকে এখানে দেখে ধারচুলা নেমে যাচ্ছেন। ভালো লাগে যখন এতখানি কষ্ট করে এসে এটা হয় না। আমি রোল করতে ভুলে গেলাম, বাট ওরা কালকেও আমাদের দেখেছিলেন, বললেন ভালো, মানে তখন মনে হয় পরিশ্রমটা সার্থক। আর এই বরফ পড়েছে এইভাবে মনে হচ্ছে এখানটাতেই থেকে যায়। আমি জানি না ওম পর্বত যেতে কতক্ষণ লাগবে, লিপু লেক খোলা থাকবে কি না, কিন্তু এটা এই ভিউটাই একটা $1 মিলিয়ন ভিউ। অক্টোবর মাসে খুব কম মানুষ এইভাবে বরফ পড়া অবস্থায় এই জায়গাগুলো দেখতে পান। এবার আমি গাড়ির দিকে এগোই, কারণ কতক্ষণ ওখানে লাগবে জানি না, বাট আমার জন্য যেন দেরি হয়ে না যায় আর কি। কাল বিকেল থেকে টানা বৃষ্টি হচ্ছিল নেপালচু গুঞ্জিতে। এদিকে সকাল পর্যন্ত বরফ পড়েছে। দেখে মনে হচ্ছে যেন কোনো তুষার রাজ্যে শীতের মাঝামাঝি সময়ে এসে পড়েছি। আর বরফ দেখে পর্যটকদের উত্তেজনাও কয়েক গুণ বেড়ে গেছে। আকাশ এখনো মেঘলা, তবে তারই ফাঁকে মাঝে মাঝে সূর্য উঁকি দিচ্ছে। কালাপানি জায়গাটার অবস্থা দেখো। এই ওয়েদারটা নভেম্বর এন্ড ডিসেম্বর আর জানুয়ারিতে বিশেষ করে হয়, যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি সকাল 9:50 থেকে লাইনে দাঁড়িয়ে 11:29 আমরা পেরোতে পেরেছি কালাপানি চেকপোস্ট। একটাই কথা বলবো, এগুলো থেকেও আমরাও শিখছি, তোমাদেরও মানে বলছি আর কি এক্সপিরিয়েন্সগুলো। এখানে অ্যাকচুয়ালি একটা ছোটখাটো স্ক্যাম চলে। এখানে একটু অসুবিধা আছে, মানে একজন কমার্শিয়াল গাড়ির ড্রাইভার, তারা লোকাল ড্রাইভাররা তারা 2-3টে গাড়ির পারমিট নিয়ে দাঁড়িয়ে আছে। আর এখানে কিন্তু জ্যাম করার মতো আছে। হ্যাঁ, আর পার হেড মানে সব পার মাথায় এন্ট্রি হয়, আর এন্ট্রিটা করছেন একজনই। ফলে এখানে অকারণ তোমার দেখবে লাইন এগোচ্ছেই না, সময় লেগে যাচ্ছে। তাই কালাপানিটা একটু মানে সময় হাতে রেখে, ঘন্টা 2 বা 1.5 লাগবে, এটা হাতে রেখে এসো। কালাপানির পর আর কোনো জনপদ নেই। দুপাশে সাদা বরফে ঢাকা পাহাড়, মাঝে মাঝে সেনা ছাউনি, সবটাই নিরাপত্তার কারণে। আসলে এই রুট প্রজেক্ট হিরকের অংশ, যা কৈলাস মানসরোবর হাইওয়েকে কানেক্ট করেছে লিপু লেক পাসের সঙ্গে। সেই লিপু লেক পাস, যা ওম পর্বত থেকে আরও 9 কিলোমিটার গেলেই। এই রুট ধরেই ভারতের সীমান্ত পেরিয়ে পৌঁছে যাওয়া যাবে তিব্বতে মানস সরোবরে, আসল কৈলাস পর্বতের কাছাকাছি, হয়তো আর কিছুদিনের মধ্যেই। অনেকেই জানতে চান আমরা কেন গাড়ি চালিয়ে সোলো ঘুরি, কেন গ্রুপ রোড ট্রিপ করি না বা করাই না। সত্যি বলতে কি, আমাদের রোড ট্রিপের ড্রাইভগুলো এত লং বা এক্সট্রিম অফ রোডে হয়, যেটা অনেক ক্ষেত্রেই স্ট্যামিনা আর ড্রাইভিং স্কিলের পরীক্ষা। আর গ্রুপ, শহরে এমন অনেক গাড়ি দেখি যা হয়তো কখনো বালি ব্রিজ পেরোয়নি, অথচ পেছনে ফলাও করে লং ড্রাইভের স্টিকার। শুধু স্টিকার বিক্রির জন্য গ্রুপ খোলার বাসনা কোনোদিনই নেই। যদি আমাদের অ্যাডভেঞ্চার অফরোডিং আপনাকে রোড ট্রিপের জন্য উৎসাহিত করে, তাহলে সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা যেদিন উঠছিলাম, মানে আমাদের দ্বিতীয় ব্লগটা, ধারচুলা থেকে যেদিন আসছিলাম, সেদিন এক জায়গায় দাঁড়িয়ে আমি বলেছিলাম যে এই ট্রিপটা ইজ অনলি ফর রাফ অ্যান্ড টাফ পিপল, নট ফর ফেইন্ট হার্টেড। নট ফর ফেইন্ট হার্টেড। ফিজিক্যালি শুধু নয়, ইন ইওর মাইন্ড অলসো। আজকে আমরা যে রাস্তাটায় উঠছি, বরফ, স্লাজ,
কাদা, আর এখানে তো কোনো রাস্তা নেই, এটা পুরোটাই অফ রোডিং। ওম পর্বতে তো কোনো রাস্তা নেই এখনো। আমাদের আগে 4x4 গাড়িও নেমে চলে গেছে, এরকম হয়েছে, তারা উঠতে পারেনি। কাজেই যারা আসবে আমাদের দেখে সেলফ ড্রাইভ যে শব্দটা এখন খুব চলে আজকাল, তারা কিন্তু এই ট্রিপটা ভেবে চিন্তে প্ল্যান করো। আমরা এসেছি বলেই চলে এসো না। মানে আমি দেখলাম 4x4 থার বা জিমনি নিয়েও অনেকে নেমে যাচ্ছেন। তো এইগুলো মানে যিনি ড্রাইভ স্পেশালি আমার মনে হয় আজকের কন্ডিশনের জন্য, মানে হয়তো অক্টোবরের 7 তারিখ অ্যাকচুয়ালি যেটা বারবার আমরা বলছি, আমরাও এক্সপেক্ট করে আসিনি যে এই কন্ডিশন পাবো। এটা হচ্ছে মিড ডিসেম্বর বা মিড জানুয়ারির কন্ডিশন, যেখানে এরকম পুরো হোয়াইট আউট, একদম পুরো স্নো ক্যাপড, এবং একবেলার বৃষ্টি পুরো সিচুয়েশন চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, মানে ভেবে চিন্তে প্ল্যান করো। আরেকটা কথা মজা করেই বলছি, অনেকেই আমাদের লেখেন আমাদের সঙ্গে গ্রুপ ট্রিপে আসবেন। আমাদের সঙ্গে কোনোদিন পাহাড়ে গ্রুপ ট্যুরে এসো না, আমরা যেখানে যাই বরফ পড়ে যায়। অক্টোবরের ফার্স্ট উইকে আমরা এইটার জন্য আসিনি, কিন্তু আমরা এক্সট্রিম কন্ডিশনের মধ্যে পড়ে যাই সবসময়। আমাদের কপালটাও একটু এক্সট্রিমে চলে। যারা লাদাখ বলেন বা যারা ওই ফিলটা পাওয়ার জন্য যান, তো অ্যাকচুয়ালি যখন নর্মাল কোর্সে যখন ওম পর্বত বা আদি কৈলাসে এই ভিউটা হয়, তখন কিন্তু সেটা সাধারণের জন্য বন্ধ থাকে। হ্যাঁ, তো এইটা খুব রেয়ার। আর সামনে ওই যে দেখা যাচ্ছে, কিন্তু আজকে এখনো পর্যন্ত আমার মনে হয় আমরা ওম দেখতে পাচ্ছি সম্ভবত। যদি কপাল থাকে তাহলে বুঝতে হবে বাবা চেয়েছিল তাই আমরা ওম দেখবো না, পার্শিয়ালি দেখা যাচ্ছে। হ্যাঁ, পুরোটা বুঝতে পারছি না, কিন্তু আমি অন্তত পুরোটা বুঝতে পারছি। আমার মনে হয় আমরা পৌঁছে ওমটাও দেখতে পাবো। দেখা যাক, প্রার্থনা করো। আমি জানি না বোঝা যাচ্ছে কিনা, এই গাড়ির মধ্যে পুরো বরফ ঢুকে আসছে। এই যে ঢুকে এরকম চোখ ঢুকে আসছে পুরো, আনপ্যারালাল। আমরা উপরে উঠছি আর স্নোফল শুরু হয়ে গেছে, পুরো তুঙ্গনাথের দেশাভু। গাড়ির মধ্যে বরফ ঢুকে আসছে, মানে স্নোফল হচ্ছে, একদম স্নোফল হচ্ছে। আমি এরপর মানে আমি জাস্ট ক্যামেরাটা ঘুরিয়ে একটু, হ্যাঁ, কিন্তু এবার আবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। বরফটা ঢুকে আসছিল, সেটাই দেখতে পাবে, কুচু 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 বরফ একদম। আর মাত্র কয়েক কিলোমিটার। স্নোফল যত বাড়ছে ভিজিবিলিটি কমছে। টার্ফ ঢেকেছে পুরো বরফে, কোথাও আবার ব্ল্যাক আইস। তবু এই পিচ্ছিল রাস্তাতেও মাউন্টেন গোটের মতো ছুটছে জিমনির 15 ইঞ্চির স্টক টায়ার। অক্টোবরের ট্রিপ বলে আমরা কোনো স্নো চেন ক্যারি করছি না, তবে এখনও ফোরলো এনগেজ করতে হয়নি। কিন্তু একটা কথা অবশ্যই বলবো, তোমরা এই রুটে এরকম কন্ডিশনে ভুলেও ফ্রন্ট হুইল ড্রাইভ গাড়ি নিয়ে আসার কথা ভেবো না, কিন্তু এটা শুধুই 4x4 এর টেরেন। পার্কিং করার জন্য 4 হুইল ড্রাইভ লাগে। যেখান থেকে ওম পর্বত দেখাই যায়, ওম পর্বতের ঠিক মুখের যে চেকপোস্টটা, ওইটাতে দাঁড়িয়ে আছি। ভারী বরফ বাড়ি চালু, এবং না মানে ওঠা মাত্র একটাই কথা, সবাই বলছেন তাকানো যাচ্ছে না, এমন ভাবে বরফ পড়তে আরম্ভ করেছে।
কোথায় ব্ল্যাক আইস হয়েছে? এই তো সাদা আইস। সেন্টা ক্লাস হো 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 তার বদলা হয়ে গেছে। না, বাট ওখানে এরকম পরিস্থিতি না, এখানে অনেক ইনক্রিমেন্ট পরিস্থিতি। তোমাদের মনে আছে তো রুমসুঙে কি হয়েছিল? সেন্টা ক্লাস হো বদলা নিয়ে নিয়েছি। কি এখনো লাদাখ ফাদাখ আছে কিছু সিটে আছে নাকি? নেই তো। এই যে ভাইরা এসছে হাওড়া রামরাজাতলা থেকে, সব এখানেও। আচ্ছা, 60 above। ব্রিলিয়ান্ট। নামটা বলে দিন। প্রবীর শর্মা। প্রবীর। বাহ। আচ্ছা, অর্জুন শর্মা। বাহ, খুব ভালো। আচ্ছা, দাদারা সবাই বলেছে লাদাখ ফেল একদম। আজকে আর এরপরে ওম নমঃ শিবায় কিছু দেখার চান্স নেই। এখানে দেখো কি অবস্থা। আধ ঘন্টার মধ্যে না ফিরলে প্রাণ নিয়ে ফেরা মুশকিল হয়ে যাবে। ওম পর্বতে উঠে এত অনর্গল বাংলা শুনতে পাবো ভাবিনি। কালাপানি চেকপোস্টে লাইনে দাঁড়িয়েই অনেকের সঙ্গে আলাপ হয়েছিল। ভিন রাজ্যের পাশাপাশি অনেক রাইডারই এসেছেন বাংলা থেকে। কেউ হাওড়ার, কেউ বহরমপুরের, কেউ সবে 30, কাউকে 60 বছরও হার মানাতে পারেনি। সত্যি এই সাহসকে কুর্নিশ। এই দেখো একদম ফ্রেশ, দেখেই বুঝতে পারছো কন্টিনিউয়াস। কাল সন্ধ্যের পর থেকে এটা শুরু হয়েছে, গত 24 ঘন্টার এই হচ্ছে পরিস্থিতি। আজ 7ই অক্টোবর 2025। ওটা মুখস্থ হয়ে গেছে দর্শকদের এতক্ষণে। দেখে মনে হতেই পারে 7ই জানুয়ারি 2026, তা নয়। কিন্তু এই ব্লগটা যদি আমরা জানুয়ারিতেও আপলোড করি তাও চলবে। হ্যাঁ একদম, এই ব্লগটা ভাবছি আমরা ফ্রিজে রেখে দেবো। অনেস্টলি স্পিকিং তোমাদের জন্য একটা সারপ্রাইজ বাঁচিয়ে রাখছিলাম, কিন্তু ওই বলে না বাবার মর্জির ওপর আর আমাদের মর্জি কি করে চলবে। ভেবেছিলাম তোমাদের মানস কৈলাস দেখিয়ে দেবো, কারণ আজকে আমাদের প্ল্যানটা কিন্তু ওম পর্বতে থেমে যাওয়ার ছিল না, ছিল লিপু অবধি আমরা ড্রাইভ করে যাব, মানে লিপু লেক পাস। কিন্তু এই যা কন্ডিশন বুঝতেই পারছো, হয়তো আমরাই লাস্ট সেট অফ ট্যুরিস্ট যারা এখানে পৌঁছলাম। আর হয়তো আধ ঘন্টার মধ্যে আমার ধারণা নিচের যে চেকপোস্ট বা নাবিরাং থেকে হয়তো আর ক্রস করতে দেওয়া হবে না। তো ওম অবধিও হয়তো তখন অনেকেই আসতে পারবেন না। সুতরাং আজকে তো লিপু লেকে যাওয়ার বা মানস কৈলাস দেখার চান্সই নেই। তবে তাতে কিন্তু কোনো রকম কোনো অতৃপ্তি বা অপ্রাপ্তি নেই। যেখান দিয়ে হাঁটছি এটা মোটামুটি স্লিপ করছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। पूर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्ष्यमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम्। পুরো এক একটা বরফের কুচি এসে একেবারে পিঁচছে ছুঁচের মতো। জানি না তোমরা বুঝতে পারছো কিনা, সামনেই ওম পর্বতের গেট, তোরণ। দেখতে পাচ্ছ কিরকম অবস্থা। बम बम भोले, हर हर महादेव, হর হর মহাদেব। আমি এর থেকে অনেক কম খারাপ পরিস্থিতিতে আদি কৈলাসে উঠতে পারিনি। এইটা ইজ রিয়েলি ইনক্লিমেন্ট। বরফ পড়ছে, যেখানে গাড়ি আছে ওগুলো 14,000 ফুট, তার থেকে আমরা 200 মিটার হেঁটে আসতে হয়। বাট আজকে এখানে কোনো অসুবিধা হচ্ছে না। पूर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्ष्यमामृतात्।
এই হচ্ছে সেই আইকনিক পয়েন্ট। এখানে দাঁড়িয়েই পুরো সোজা ওম দেখা যায়। আজকের এই কন্ডিশনে ওম নমঃ শিবায় কিছুই আশা করো না, তবে এটাও বাবার ইচ্ছে যে আমরা আজকে এখানে এই ভিউ দেখব। এটা না এমন একটা ফিলিং বলে বোঝানো যায় না, যারা দেখছেন তারাও বুঝতে পারবেন না। ঠিক পেছনেই হচ্ছে ওম পর্বত। চোখ দিয়ে জল বেরোচ্ছে, এবার আর দাঁড়ানো যাচ্ছে এখানটায়, বাট এই ফিলিংটা আনপ্যারালাল। এখানে এসে সব বড়রাও কিন্তু ছোট হয়ে গেছে। একটু আগে আমরাও ঠিক এই একই জিনিসটা করছিলাম। পরিস্থিতিটা দেখো এই মুহূর্তে, অঝোর ধারে বরফ পড়ছে, এই হচ্ছে পুরো জায়গাটা। কি অবস্থা দেখো, কন্ডিশন। উপরে সবাই যারা দেখছেন, মানে একটা আনবিলিভেবল একটা ফেনোমেনা। বোধহয় লাইফে সবাই এটা দেখতে পাবো কিনা জানি না, একটা লাইফ টাইমে একবার বা দুবারই হয়তো ভাগ্যে থাকলে হয়। ওম পর্বতে ঝকঝকে ওম পর্বত দেখতে পারলে সেটাও নিশ্চয়ই অন্যরকম অভিজ্ঞতা হয়। কেমন হয় সেটা তো নিশ্চয়ই তোমরা হয়তো যারা দেখেছো বলতে পারবে, কমেন্টে লিখো। আর আমরা এখানে যা দেখছি, মানে তুষার রাজ্য, সেই একদম ছোটোবেলায় দেখা গুপি বাঘার সেই হাততালি মেরে যখন ওরা সেই ঝুন্ডি হুন্ডি পৌঁছে যেত, পুরো সেরকম মনে হচ্ছে। চারপাশে বরফ, তার মধ্যে এই সিচুয়েশন। আর এইখানে একটা এরকম মন্দির, প্লাস ওখান থেকেও খুব ভালো ভিউ পাওয়া যায়, করা আছে। কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট পুরো ঢেকে গেছে। গানটা লাগাতে পারবো না, কপিরাইট আসবে, বাট তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, মাথায় রেখে সেটা এটাই। স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা, একদম এমন দেশটি কোথাও খুঁজে পাবে না, কোথাও পসিবল নয়, সত্যি পসিবল নয়। সত্যি বলছি, কেউ এক নয়া পয়সা একটা কানা করিও দেয়নি, কিন্তু আজকের এই ভ্লগটা আমরা ডেডিকেট করলাম সেই সমস্ত মানুষজনের জন্য যারা জিমনির ক্যাপাবিলিটি এবং জিমনি গাড়িটাকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন বাংলায় এবং বাংলার বাইরে। দেখুন আর জ্বলুন আর বুঝুন। পরের পর্বে তোমাদের দেখাবো নেপালসুতে আমাদের এবারের আস্তানা। সঙ্গে থাকবে গুঞ্জির গল্প আর কুটির না জানা কাহিনী। আদি কৈলাস আর ওম পর্বত দেখা হয়ে গেল মানেই সিরিজ কিন্তু এখানে শেষ নয়। কাহানি মে টুইস্ট এখনো বাকি, সেটা কি সে গল্প না হয় আরেকদিন হবে। আমাদের গল্প বলার স্টাইল যদি তোমাদের ভালো লাগে তাহলে এভাবেই সঙ্গে থেকো। আর কি কিভাবে আমাদের পাশে থাকতে পারো সে তো এতদিনে জেনেই গেছো, তাই সাপোর্ট করো ফেসবুকে, ইনস্টাগ্রামেও। আর যদি চাও আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছই তাহলে তোমার সমমনস্ক বন্ধুকেও বলো রেকর্ডিং মোড ট্রাভেল দেখতে। দেখা হবে নতুন রুটে, নতুন কোনো জার্নিতে, আবার নতুন কোনো গল্পে।